আহ্বান আহ্বান শোনো আহ্বান, ধানের শীষের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের তরঙ্গে এখন লড়াইয়ের সুর। আমরা পঞ্চায়েতের আহ্বান নিয়ে আবার চলে এসেছি আলোচনায়। আজ আমাদের সাথে আছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য আবাস রায়চৌধুরী। আবাসদা, আজকের এই আলোচনায় তোমাকে স্বাগত। আমরা কয়েকটি প্রশ্ন তোমার কাছে করবো এবং তার কিছু উত্তর তোমার কাছ থেকে জেনে নেব। আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, এবারের পঞ্চায়েত নির্বাচন বামপন্থীদের কাছে কোন নতুন চ্যালেঞ্জ? প্রথমে আমি যারা এখন দেখছেন, আমার চেয়ে বয়সে যারা বড়, তাদেরকে আমি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি, আর বাকিদেরকে আমি অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। তুমি যে প্রশ্নটা করলে যে আমাদের বামপন্থীদের কাছে এই পঞ্চায়েত নির্বাচনকে কিভাবে দেখছি, মানে পঞ্চায়েত নির্বাচনটা 2023 পশ্চিমবাংলায় আমাদের কাছে চ্যালেঞ্জ কি, আমি তোমার এই আমাদের শব্দটাকে আমি দুটো পার্টে ভাগ করতে চাই। এক, আমরা যারা পার্টি কর্মী, একটা নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে আমাদের দেশে আমরা শ্রমজীবী মানুষকে সংগঠিত করার চেষ্টা করি। আর দ্বিতীয়ত, আমাদের থেকেও বৃত্তের বাইরে অসংখ্য যে সাধারণ মানুষ আছে, সেটাও আমরার মধ্যেই পড়ে। আমি এই বৃত্তের বাইরে অসংখ্য সাধারণ মানুষের যে আমরা, সেইটা থেকেই প্রথম কথাটা বলি যে তুমি দেখতে পাবে, অভিজ্ঞতা এটা দেখা গেছে যে বামপন্থী ফ্রন্টের সময়ে পশ্চিমবঙ্গের একটা অন্যতম সাফল্য ছিল যে তার আগের পর্বের পঞ্চায়েত ছিল গ্রামের জোরদার জমিদারদের সিন্ধুকে বা বৈঠকখানায় বাঁধা। বামপন্থী ফ্রন্টের সময় 78 সালে নতুন পঞ্চায়েত তৈরি হবার পর 11 সাল পর্যন্ত সেই পঞ্চায়েত গ্রামের গরিব সাধারণ খেটে খাওয়া মানুষের পঞ্চায়েতে রূপান্তরিত হয়েছিল। আর এই 11 সালের পরের যদি অভিজ্ঞতা আমরা সবাই দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ, যে সেই গরিব খেটে খাওয়া মানুষের নিজস্ব প্রতিষ্ঠান সুখ দুঃখের সাথী যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, তার কাছ থেকে ছিনতাই করে নেওয়া হয়েছে। কারা ছিনতাই করেছে, কারা কেড়ে নিয়েছে? যারা গ্রামীণ নব্যধনী, যারা এই সময়ের মধ্যে কোনো ধরনের শ্রম না করে কেবলমাত্র লুটপাট চালিয়ে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক যারা হয়েছে, সরকারি সম্পত্তি, জনগণের সম্পত্তিকে যারা লুট করছে, তারা এখন এই লুটের এই অন্যতম হাতিয়ার হিসাবে পঞ্চায়েতকে ব্যবহার করতে চাইছে। ফলে বড় আমরার এই পঞ্চায়েত নির্বাচনের সামনে চ্যালেঞ্জটা হলো যে সেই লুটেরাদের হাত থেকে, গ্রামীণ নব্যধনীদের হাত থেকে পঞ্চায়েতকে পুনরুদ্ধার করে গ্রামীণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে পঞ্চায়েতকে ফেরত পাঠানো। এটা এক। এবার তুমি সিপিআইএম কনসার্ন, তার যদি রাজনৈতিক অবস্থানের কথা ভাবো, দেখো আমরা সিপিআইএম, আমরা পঞ্চায়েত নির্বাচন বলো, পৌর নির্বাচন বলো, বিধানসভা, লোকসভা, যে কোনো নির্বাচন বলো, আমরা অত্যন্ত সিরিয়াসলি নির্বাচনগুলো লড়ি এবং যে কোনো নির্বাচনই আমাদের কাছে একটা রাজনৈতিক লড়াই। কিন্তু আমরা সিপিআইএম তো শুধু ভোটের পার্টি নই। এই নির্বাচনী সংগ্রামে আমরা অংশগ্রহণ করি মানুষের চেতনাকে উন্নত করার জন্য। এই ব্যবস্থার মধ্যে এখনো মানুষের পক্ষে কাজ করা যায়, তার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা, পার্লামেন্ট, সরকার থেকে শুরু করে পঞ্চায়েত, পৌরসভা পর্যন্ত। আর এই রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে যে শ্রেণী চেতনা গড়ে ওঠে, যাতে করে চলমান যে শ্রেণী সংগ্রাম, সমাজ বদলের যে শ্রেণী সংগ্রাম, সেই শ্রেণী সংগ্রামে একটা বাড়তি অক্সিজেন জোগাড় করা যায়, বাড়তি শক্তি জোগাড় করা যায়। ফলে সেদিক থেকে সবসময় বামপন্থীদের কাছে, আমরা যারা কমিউনিস্ট পার্টির কর্মী, আমাদের কাছে সবসময়ের এটা চ্যালেঞ্জ থাকে যে ভারসাম্যটা, যে লুঠেরা, শাসক শ্রেণী যারা আজকে লুটপাট চালাচ্ছে, সেই তাদের দিকের যে ভারসাম্য, গোটা দুনিয়ার ভারসাম্য এখন কিন্তু তাদের দিকে। আমাদের দেশের আম্বানি আদানিরা গোটা দেশকে যারা লুট করছে, পশ্চিমবাংলার পঞ্চায়েতে এই সরকারকে ব্যবহার করে, তৃণমূলকে ব্যবহার করে, সরকারকে ব্যবহার করে যারা লুট করছে, আমি একটু আগে তাদের কথা আমি বলেছি। ফলে এই ভারসাম্য এখন তাদের অনুকূলে আছে। সেই ভারসাম্যকে পরিবর্তন করে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের দিকে ভারসাম্যের পরিবর্তন করা দরকার। ফলে এই পঞ্চায়েতের নির্বাচনে যদি শ্রমজীবী মানুষের পক্ষে একটা বিপুল সমর্থন সংগঠিত হতে পারে, তা যেমন পঞ্চায়েতকে লুটেরাদের হাত থেকে মানুষের হাতে ফেরত পাঠানোর সংগ্রামও যেমন শক্তিশালী হবে, তার সঙ্গে সঙ্গে এই যে শ্রেণী সংগ্রাম, গণসংগ্রামের যে ভারসাম্য বদলের যে মৌলিক কথা, সেক্ষেত্রেও কিন্তু একটা শক্তি সঞ্চারিত হবে। এটাই হলো রাজনৈতিক বোঝাপড়া এবং আমাদের ধারণা সেই লক্ষ্যেই আমরা চলতে পারবো। শ্রমজীবী মানুষ এখন সেই লক্ষ্যেই চলবার চেষ্টা করছেন। তোমার এই কথার সূত্র ধরে বলি, মেইনস্ট্রিম মিডিয়া তারা যখন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা করছে, তখন কিন্তু আলোচনায় মূল যে বিষয়গুলো
সেইগুলো এড়িয়ে গিয়ে অন্যান্য বিষয়গুলো চলে আসছে। কোথায় একটা কি গন্ডগোল হলো, কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব, কোথায় কি। পঞ্চায়েতের যে গরিব মানুষ বা গ্রামের মানুষ, তাদের যে মূলগত ব্যাপারটা, সেইটা কিন্তু আলোচনায় প্রাধান্য পাচ্ছে না। যেমন ধরো, এতদিন পর্যন্ত আগে পঞ্চায়েত কীরকম চলতো, আগের পঞ্চায়েতের কি কি বিষয় ছিল, কিভাবে তারা কাজ করতো, আর এখন পঞ্চায়েত কীরকম চলছে, এই যে তারতম্যমূলক আলোচনা, কাজে কর্মের তারতম্য হতে পারে বা মূলগত সামগ্রিক তারতম্য হতে পারে, এই আলোচনা কিন্তু কোনোভাবেই মেইনস্ট্রিম মিডিয়ায় উঠে আসছে না। একদম মেইনস্ট্রিম মিডিয়া কখনো এটা করবে না। তার কারণটা হলো, তুমি যদি এই এই নয়া উদারবাদের এই 3টে দশকের একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন তো ঘটে গেছে সমাজের অন্যান্য ক্ষেত্রের সঙ্গে। মিডিয়ায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে গেছে। মিডিয়া মালিকানার প্রশ্নে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে গেছে। আজকে বড় বড় কর্পোরেটরা যারা দেশের গভর্নমেন্টকে প্রভাবিত করে, যাদের স্বার্থে দেশের গভর্নমেন্ট চলে, তারাই কিন্তু আজকে মিডিয়ার মালিক এবং তারাই কিন্তু মিডিয়ার প্রিন্সিপাল তারা ঠিক করে, নীতি তারা নির্ধারণ করে। ফলে এই আজকের এই যে লুটপাটের অর্থনীতি যাদের স্বার্থ পূরণ করছে, তারা সবসময় এটা চেষ্টা করে যে রাজনীতির ক্ষেত্রে কখনোই যেন বামপন্থী শক্তির যে অস্তিত্ব, তাদের যে অগ্রগতি, বামপন্থা মানে হলো মানুষের সাধারণ সংসার চালানোর এজেন্ডা, জিনিসের দামের প্রশ্ন, ছেলেপিলের চাকরির প্রশ্ন, কৃষকের ফসলের দাম পাওয়ার প্রশ্ন, শ্রমিকের মজুরির প্রশ্ন, কাজের নিরাপত্তার প্রশ্ন, মানুষ তার নিজের কথা বলতে পারবে কিনা, যেটাকে আমরা গণতন্ত্র বলি পোশাকি ভাষায়, যে যার নিজের ধর্ম অনুযায়ী ধর্ম পালনের সুযোগ পাবে কিনা, যেটাকে আমরা ধর্মনিরপেক্ষতা বলি। এইগুলো হলো মানুষের কিন্তু বেঁচে থাকার জন্য দৈনন্দিন রুটিরুজির সঙ্গে দৈনন্দিন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য এগুলো হলো এজেন্ডা। আর এই এজেন্ডা নিয়েই কিন্তু বামপন্থী রাজনীতি চলে। এই এজেন্ডাগুলোই কিন্তু শ্রেণী আন্দোলন এবং গণ আন্দোলনের এজেন্ডা। এখন এই এজেন্ডাগুলো যদি সারফেসে চলে আসে, এই এজেন্ডাগুলো যদি সামনে চলে আসে, তাহলে তো মানুষের কাছে কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন আরএসএস বিজেপির যে সরকার, সে যে কর্পোরেটের স্বার্থ পূরণ করছে, সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, বা রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার এই যে 10-12 বছরের তার যে অভিজ্ঞতা, যে প্রতিশ্রুতি দিয়ে সে সরকারে এসেছিল, অথচ দেখা যাচ্ছে ঠিক তার উল্টো অবস্থান নিচ্ছে, লুটেরাদের পক্ষ নিচ্ছে। কৃষক, শ্রমিক, বেকার যুবক, ছাত্র, কর্মচারী, মাস্টারমশাই, সাধারণ মানুষ, নারী পুরুষ নির্বিশেষে তারা যে আজকে আক্রান্ত, এই কথাগুলো তো চলে আসবে। এই জন্যই তুমি খেয়াল করে দেখো, শুধু আজকে পঞ্চায়েত নির্বাচনের মূল এজেন্ডাটা সরিয়ে দিচ্ছে তাই নয়। তুমি যদি খেয়াল করে দেখো যে 2019 সালের লোকসভা নির্বাচন এবং 2021 সালের বিধানসভা নির্বাচন, একইভাবে কিন্তু দক্ষিণপন্থী রাজনীতির যে বিভাজন, খানিকটা সম্প্রদায়গত, কোথাও কোথাও জাতিসত্তা ভিত্তিক, কোথাও কোথাও ভাষা ভিত্তিক, এই যে একটা বিভাজনের রাজনীতি পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপি তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে লোকসভা বিধানসভা নির্বাচনে তাদের জীবনের মৌলিক প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো নিয়ে গভর্নমেন্ট চলার কথা, সেই প্রশ্নগুলোকে তারা পিছনে ফেলবার চেষ্টা করেছিল। কিন্তু যদি 1-1.5 বছরের পশ্চিমবাংলার ইতিহাস তুমি দেখো, তাহলে এই বিভাজনের রাজনীতি, সেটা ধর্মীয় বিভাজন হতে পারে, সম্প্রদায়গত বিভাজন হতে পারে, ভাষাগত বিভাজন হতে পারে, কিংবা তৃণমূল বনাম বিজেপির এই যে রাজনৈতিক বিভাজন, যেটা আসলে বামপন্থী বদ্ধ জলাশয়ের মধ্যে রাজনীতিটাকে রেখে দেওয়া, তার বাইরে কিন্তু মানুষ তার জীবনের অভিজ্ঞতায় তার রুটিরুজির প্রশ্নগুলোকে নিয়ে সে কিন্তু লড়াইয়ের জায়গায় আসছে। আর আসছে বলেই যদি গোটা পশ্চিমবাংলায় যে নির্বাচনে যে মনোনয়নপত্র দিতে সবাই গেল, এটাই তো একটা লড়াই। মনোনয়নপত্র দেওয়াটাই তো একটা ভয়ঙ্কর লড়াই। কি মানে চরম লড়াই করতে হয়েছে বলো তো। এবং তুমি যদি দেখো এবারে নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকা যদি তাহলে তুমি দেখো, কোনো জেলায় 80%, কোনো জেলায় 70%, কোনো জেলায় 85%, কোনো জেলায় একটু কম। কারা বামফ্রন্টের প্রার্থী হয়েছে? ভয়কে জয় করে, হুমকিকে উপেক্ষা করে কারা? একেবারে প্রান্তিক, হতদরিদ্র, খেটে খাওয়া মানুষেরা, অর্থাৎ লাল ঝান্ডার নিজের শ্রেণীর যারা মানুষ, তারা কিন্তু এই নির্বাচনে প্রার্থী হয়েছে। তার মানেটা কি? এই মানুষদেরই কিন্তু একটা বড় অংশ গত সাধারণ নির্বাচনগুলোয় কিন্তু দক্ষিণপন্থী যে বিভাজন, সেই বিভাজনের মধ্যে তারা কিন্তু বাঁটোয়ারা হয়ে গেছিল। ফলে তারা তাদের অভিজ্ঞতায় বুঝেছে যে না, দক্ষিণপন্থী বাঁটোয়ারা, তৃণমূলের বিকল্প বিজেপি, বিজেপির বিকল্প তৃণমূল, এটা তাদের জীবনের রুটিরুজির সমস্যা কিংবা তাদের জীবনের সমস্যাগুলো নিয়ে সে কখনো তার পক্ষে দাঁড়াবে না।
ফলে তার রুটি রুজির কথা নিয়ে যদি তাকে লড়তে হয় তাহলে লাল ঝান্ডাটাকেই শক্তিশালী করতে হবে, এবং লাল ঝান্ডা শক্তিশালী হচ্ছে। আর লাল ঝান্ডা শক্তিশালী হচ্ছে কিন্তু দু চারটে আন্দোলন দিয়ে নয়। লাল ঝান্ডা শক্তিশালী হওয়ার ক্ষেত্রে যেমন আন্দোলন আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে লাল ঝান্ডার আন্দোলনের সঙ্গে মানুষের জীবনের এই মুহূর্তের চাহিদা, সমস্যা, দাবি এবং স্বপ্নটা জুড়ে গেছে। সেই জন্যই মেন স্ট্রিম মিডিয়া এই কথাগুলোকে সবসময় আড়ালে রাখবার চেষ্টা করবে। এটা তো ঠিকই। আমি আগেই তো প্রথমেই তোমার প্রথম প্রশ্নের উত্তরতে বললাম যে বাম ফ্রন্টের সময় পঞ্চায়েতটা ছিল গ্রামের খেটে খাওয়া গরিব মানুষ, সাধারণ মানুষের পঞ্চায়েত, আর এবারে পঞ্চায়েতটা হলো লুটেরাদের পঞ্চায়েত। ফলে এই যে যারা লুটপাট চালিয়ে যে গ্রামীণ নব্য ধনী, এর সঙ্গে এটা তো মনে করার কোনো কারণ নেই যে গ্রামীণ এই নব্য ধনী সে শুধুমাত্র গ্রামের মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, সে হয়তো তার গ্রামের মধ্যে সীমাবদ্ধ, তার অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু যে অর্থনীতি সূত্র ধরে এই গ্রামীণ নব্য ধনীকে দেখতে পাচ্ছি, হয়তো এদের সঙ্গে অর্থনীতির কোনো ট্রানজাকশন আজকে গোটা দুনিয়া বা আমাদের দেশে যারা লুঠেরা পুঁজি তার সঙ্গে এদের প্রত্যক্ষ সম্পর্ক নেই ব্যক্তি হিসেবে, কিন্তু অর্থনীতির যে চেন, অর্থনীতির যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে কিন্তু এটা কিন্তু লিঙ্কেজ, এটার সঙ্গে কিন্তু এটা ইন্টারলিঙ্ক, এটা কিন্তু যুক্ত। ফলে তারাই তো মিডিয়া চালাচ্ছে, সেই জন্য তারা কখনোই চাইবে না মানুষের রুটি রুজির কথাগুলো আসুক, বাম ফ্রন্টের সময়ের পঞ্চায়েত যেটা মানুষের পক্ষে দাঁড়িয়েছে সেই কথাগুলো আসুক। আজকে লুটপাট যারা করছে তারা লুটের হাতিয়ারে পঞ্চায়েতকে পরিণত করেছে, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে, এটা আসুক। এটা তারা কখনো আসবে না। ফলে মিডিয়া এটা চেষ্টা করবে, তবে আমি তোমায় বলতে পারি যে এই চেষ্টা ওরা চিরকাল চালাবে, কিন্তু গ্রামগঞ্জ ঘুরে আমাদের যে অভিজ্ঞতা তৈরি হচ্ছে, টিভি স্ক্রিনে কি বললো, খবরের কাগজে কি ছাপলো, ঠান্ডা ঘরের বিতর্কে কি হলো, মানুষ ওকে আর বদার করছে না। মানুষ তার জীবনের অভিজ্ঞতায় বুঝে নিচ্ছে, বন্ধুকে শত্রুকে মানুষ জীবনের অভিজ্ঞতায় বুঝে নিয়েছে যে এই ভোটটা তাদের বাঁচা মরার লড়াই। তাই তো তারা কাতারে কাতারে গরিব খেটে খাওয়া মানুষ তারা লাল ঝান্ডার প্রার্থী হয়েছে। কয়েকদিন আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনা জাতীয় রাজনীতির প্রেক্ষিতে ঘটেছে, সেটা হচ্ছে বেশ কিছু রাজনৈতিক দল, জাতীয় দল এবং আঞ্চলিক দল, তারা বিজেপি বিরোধী শক্তি, তারা পাটনায় এক জায়গায় জড়ো হয়ে একটা সভা করেছে, বিজেপির বিরুদ্ধে একটা আন্দোলনে শান দেওয়ার চেষ্টা করছে। সেটা একদমই প্রাথমিক পর্যায়ে। তো এই ঘটনাটাকে নিয়ে বিজেপি, বিশেষ করে বিজেপি নিয়ন্ত্রিত কিছু মিডিয়া, তারা মানুষের কাছে কিছু প্রশ্ন নিয়ে আসবার চেষ্টা করছে যে দেখো সিপিএম এবং তৃণমূল এরা হচ্ছে এক জায়গায় আসার চেষ্টা করছে। তো আদপে কি এই নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে বা পড়া সম্ভব? প্রথম কথা, পঞ্চায়েত নির্বাচনে এর প্রভাব পড়বে কি পড়বে না এটা আমার মনে হয় সাবজেক্ট হওয়াটাই উচিত নেই, কারণে যে এই আমি একটু আগে আমার আগের কথার সঙ্গে এটা সম্পর্কযুক্ত যে মানুষ তো বাঁচার লড়াইয়ে নেমেছে। এই পঞ্চায়েতের নির্বাচনে আমরা কি বলেছি, বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায় আমরা কি বলেছি? সারা ভারতবর্ষের রাজনৈতিক বাস্তবতায় বিজেপিকে হারাতে হবে, বিজেপিকে বিচ্ছিন্ন করতে হবে, কারণ বিজেপি নয়। আজকে আরএসএস এর বর্তমান পার্টি হলো বিজেপি। অন্যান্য পার্টিগুলোর সঙ্গে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আরএসএস এর কি সম্পর্ক আমি তো বলতে পারবো না। ওর রাজনৈতিক জীবনে উনি বেশিরভাগ সময় বিজেপির সঙ্গে ঘর করেছেন, ওর রাজনৈতিক জীবনে উনি একবারের জন্য আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা উনি বলেননি। বিজেপির সঙ্গে যা বলেন এটা হলো স্ক্রিপ্ট অনুযায়ী বলেন। এই কথা আগে অনেকে বিশ্বাস করতো না, এখন সবাই বুঝতে পারছে এই সমস্ত দুর্নীতি ফুর্নীতি যা হচ্ছে সেখানে সেন্ট্রাল এজেন্সির ভূমিকা, কেন্দ্রীয় সরকারের ভূমিকা, এদের সব ভূমিকা টুমিকা দেখে সবাই এটা বুঝছে। আমি যে কথাটা বলছি যে গোটা দেশে যেমন বিজেপিকে হারাতে হবে, বিজেপিকে বিচ্ছিন্ন করতে হবে, আমাদের পার্টি আমরা এই আহ্বান জানিয়েছি। পশ্চিমবাংলার ক্ষেত্রে ঠিক একইভাবে তৃণমূলকে না হারিয়ে পড়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে দুর্বল করা যাবে না। বিজেপিকে বিচ্ছিন্ন না করে, বিজেপিকে পরাস্ত না করে পশ্চিমবাংলার তৃণমূলকে নিঃশেষ করা যাবে না। ফলে পশ্চিমবঙ্গের লড়াইটা অবশ্যই জটিল। পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল এবং বিজেপি এর ইন্টারলিঙ্কড হয়তো আরএসএস, এই শক্তিকে পরাস্ত করার আহ্বান আমরা জানিয়েছি। এই পঞ্চায়েত নির্বাচনে আমাদের আহ্বান হলো তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী সর্বোচ্চ সংখ্যক মানুষকে এক জায়গায় জড়ো করা। ফলে সেই জায়গা থেকে পাটনাতে কি হয়েছে, বিভিন্ন ভারতবর্ষের যারা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি তারা সেখানে মিটিং করেছে। মিটিং এর ফলাফল কি, মিটিং এ তারা কি বলেছে এবং তার নির্যাসটা কি, যে এই যে সারা দেশ জুড়ে এই যে তুমি বলছো বিজেপির মিডিয়া বা মেন স্ট্রিম মিডিয়া তারা তো এগুলো ক্যাম্পেইন করছে। ওই মিটিং এর মূল কথা কি, যে ভারতবর্ষের যারা বিজেপিকে হারাতে আন্তরিক,
যারা বিজেপিকে হারাতে আন্তরিক। তুমি কি মনে করো নাকি যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাতে খুব আন্তরিক? না, আমরা কেউ মনে করি না। তাহলে এবার প্রশ্ন আসে, তাহলে তো তৃণমূল কংগ্রেস ওই মিটিং এ গেছিল, তাহলে তোমরা কেন গেলে? হ্যাঁ, আমরা গেছি, তার কারণ সিপিআইএম লাল ঝান্ডা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আমাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস আছে তাকে মলিন করার ক্ষমতা কারণে আমরা বিজেপিকে হারানোর প্রশ্নে গোটা দেশে এবং পশ্চিমবাংলায় আমরা 100% আন্তরিক এবং আমরা 100% শেষ পর্যন্ত লড়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেছে তো তিনি বলতে পারবেন। কয়েক মাস আগে তো উনি স্টেটমেন্ট দিয়েছিলেন যে আমি কোনো এই ধরনের জায়গায় যেতে চাই না। বিরোধীরা কি বলেছে? বিরোধীরা বলেছে যে বিভিন্ন রাজ্যের বাস্তবতায় বিভিন্ন জায়গায় লড়াই হবে। এই যে কেরালাতে সামনের লোকসভা ভোটে বামপন্থীদের সঙ্গে সেখানে কংগ্রেসের নেতৃত্বাধীন যে ফ্রন্ট আছে ইউডিএফ, তার লড়াই হবে। পশ্চিমবাংলায় ঠিক একইভাবে আমাদের এখানে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে লড়াই আছে সে লড়াই থাকবে। সামনের লোকসভা নির্বাচনেও যেমন তৃণমূল এবং বিজেপিকে একসঙ্গে হারানোর জন্য আমরা লড়াই করব, ঠিক একইভাবে এই পঞ্চায়েতের নির্বাচনেও তৃণমূল এবং বিজেপিকে হারানোর জন্যই আমরা লড়াই লড়ছি। পার্টনার বৈঠক সারা দেশে বিজেপি বিরোধী একটা অ্যাটমসফিয়ার তৈরি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে না গেলে পরে তিনি হয়তো তার যে দায়িত্ব, আরএসএস আরোপিত তার যে দায়িত্ব, আরএসএস দায়িত্ব দিয়ে তাকে যে কাজকর্মগুলো তার এই যে গোটা রাজনৈতিক জীবনে করছে, হয়তো তারা মনে করছেন যে তারা না গেলে পরে অসুবিধা হবে। তৃণমূল কংগ্রেসের কোনো মানে কি বলবো, কোনো বিশ্বাসযোগ্যতা নেই বিজেপির বিরুদ্ধে লড়াই। এখন বিজেপির সঙ্গে সবচাইতে বেশি ঘর করেছে তৃণমূল কংগ্রেস। এবং তোমরা জানো যে লাস্ট বিধানসভা নির্বাচনে জিতবার পর আরএসএস এর প্রধানের সেই উক্তি, তিনি খুশি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ফিরে আসাতে তিনি খুশি। ফলে মানুষ এটা জানেন, আসলে মিডিয়া এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কথাটা ঠিকই যে মিডিয়া এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। লড়াইটা সারা দেশের পরিপ্রেক্ষিতে বিজেপি বিরোধী সমস্ত শক্তি এক জায়গায় জড়ো হবে, কারা কারা থাকবে সময় বলবে। কিন্তু রাজ্যের বাস্তবতায় তৃণমূলকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়ার কোনো রাস্তা নেই, বিজেপিকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়ার কোনো রাস্তা নেই। তৃণমূল এবং বিজেপি এই উভয় শক্তিকেই হারাতে হবে। তার জন্যই এই পঞ্চায়েতের নির্বাচনে গাঁয়ে গঞ্জে খেটে খাওয়া মানুষ তারা কোমর বেঁধে লড়াই করছে। এবং পশ্চিমবাংলায় আমাদের অভিজ্ঞতা কি, কোথাও কোথাও তো আমাদের প্রার্থী প্রত্যাহার করার জন্য বিজেপি চাপ দিয়েছে, কোথাও তৃণমূল চাপ দিয়েছে, কোথাও কোথাও এই অভিজ্ঞতা এই কদিনে গ্রামে গ্রামে ঘুরতে ঘুরতে আমাদের এই অভিজ্ঞতা আমাদের সামনে এসেছে যে কোথাও তৃণমূল কংগ্রেসকে রক্ষা করবার জন্য বিজেপি বাইরে থেকে অন্য গ্রাম থেকে প্রার্থী দিয়েছে, কোথাও বিজেপিকে রক্ষা করবার জন্য বাইরে থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। ফলে তুমি যত নিচের দিকে যাবে, একটা প্রশ্ন করলে না যে পঞ্চায়েতের নির্বাচনে পাটনা মিটিং এর কি ফলাফল হবে, পঞ্চায়েতের নির্বাচনে পাটনা মিটিং এর কোনো প্রভাব তৈরি হবে না। এই জন্য যে নির্বাচনটা মাইক্রো লেভেলে একদম নিচের তলায়, সেইখানে মানুষ জানে যে কোন তৃণমূল নেতা কোন বিজেপি নেতা হাত ধরাধরি করে লুট করছে, কোন তৃণমূল নেতা কোন বিজেপি নেতা একসঙ্গে খেটে খাওয়া গরিব মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা এটা জানে। ফলে জীবনের অভিজ্ঞতায় 1.5-2 বছরের এই অভিজ্ঞতার এই যে লড়াইয়ের একটা মোশান তৈরি হয়েছে, এই গতিতে এখন গ্রামের পথ বাম পথ, ফলে এই দিকে যাবে। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা চাই আমাদের লড়াই করা, ঐক্যবদ্ধভাবে লড়াই করা। পশ্চিমবাংলার ক্ষেত্রে একইভাবে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইয়ের 1 ইঞ্চি কোথাও জমি ছেড়ে দেওয়ার জায়গা নেই। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তো বামপন্থী দলগুলো বামফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে এবং সেখানে সুনির্দিষ্ট কিছু বিকল্প বিষয় তুলে আনা হয়েছে। এইটা যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কোন জায়গা থেকে এটা করা হয়েছে? প্রথম কথা আমি সকলকে অনুরোধ করব যে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে এই পঞ্চায়েত নির্বাচনে আমরা কি করতে চাই, আমাদের যে আবেদন, এই দর্শক যারা আছেন, শ্রোতা যারা আছেন, তাদেরকে বলবো যে আপনারা সেই আবেদনপত্র পড়ুন এবং আপনারাও অন্যদেরকে একটু পড়তে সাহায্য করুন। দীর্ঘ সময় তো এখানে বলার কোনো জায়গা নেই। আমরা বারে বারে সব সময় বলেছি, 11 সালের পর যখন আমরা আক্রান্ত হয়েছি নিজেদেরকে রক্ষা করার সঙ্গে সঙ্গে আমরা বলেছি, খেয়াল করে দেখো বিরোধী দলের নেতা সূর্যকান্ত মিশ্র তিনি কি বলেছিলেন, তৃণমূলের মতো আমরা বিরোধিতা করব না, সরকার যদি মানুষের জন্য কাজ করে আমরা তাকে সমর্থন করব, কিন্তু সরকার যদি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে লড়াইয়ের মাঠে তৃণমূলের সঙ্গে আমাদের দেখা হবে। আমাদের অভিজ্ঞতাও তাই। সেই জন্য সেই আক্রান্ত হওয়ার দিন থেকেই কিন্তু আমরা নিজেদেরকে রক্ষা, মানুষকে রক্ষা, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বিকল্পের কথা বলছি। আমাদের প্রথম বিকল্প কি, যেটা তোমার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলেছি যে জনগণের কাছে, জনগণের পঞ্চায়েতকে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। তোমরা এটা জানো যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের অভিজ্ঞতার ভিত্তিতেই ভারতবর্ষের সংবিধান সংশোধন হয়ে
এটা কিন্তু এখন পঞ্চায়েত কিন্তু একটা কোনো রাজ্যের শুধুমাত্র সাবজেক্ট নয়, এটা একেবারে সাংবিধানিক একটা বডি পঞ্চায়েত এবং পৌরসভা। এবং সেখানে পঞ্চায়েতের আইনে যে কথা বলা আছে, শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের বোর্ড নয়, নির্বাচিত মেম্বার নয়, তার সঙ্গে সঙ্গে একজন পঞ্চায়েতের মেম্বার যে একটি নির্দিষ্ট সংসদ থেকে জিতে আসছেন, অর্থাৎ একটা নির্দিষ্ট বুথ বা তার যে নির্বাচনী কেন্দ্র, সেই নির্বাচনী কেন্দ্রের সমস্ত ভোটাররাই কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু গ্রাম সংসদের কথা বলা আছে। আইনে আছে, বামফ্রন্টের সময় এই গ্রাম সংসদ দিয়েই পঞ্চায়েত চলত। গ্রাম সংসদ কেন না, 5 বছরে একবার ভোট দিয়ে প্রতিনিধিকে বকলমা দেওয়া নয়, প্রতিনিধি কি কাজ করবে তা মানুষের কাছ থেকে সেই কথাগুলো নেওয়া, কাজ কেমন হচ্ছে মানুষ যাতে সেটাকে নজরদারি করতে পারে, কাজ করার জন্য মেম্বারকে যাতে মানুষরা সহযোগিতা করতে পারে। তাহলে এই 3টে মৌলিকতা, অর্থাৎ ইনভলভমেন্ট অফ মাস, মানুষের অংশগ্রহণ। এই যে 78-77-এ জ্যোতি বসু এসে প্রথম বললেন যে সরকার রাইটার্স বিল্ডিং থেকে চলবে না, ক্ষমতার এই বিকেন্দ্রীকরণ, এই ক্ষমতার বিকেন্দ্রীকরণের মূল কথাটাই তো হলো এইটা, যে যাতে করে মানুষ ঠিক করতে পারে। ফলে এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জনগণের পঞ্চায়েত মানেটা হলো এই গ্রাম সংসদকে সক্রিয় করা। এই 10 বছরে গ্রাম সংসদকে কার্যত পঙ্গু করে দেওয়া হয়েছে। কেন পঙ্গু করে দেওয়া হয়েছে? আমরা একটু আগেই আলোচনা করলাম যে এই 10 বছরে এই পঞ্চায়েত এখন লুটেরাদের হাতে। তাহলে দেখো, গ্রাম সংসদ যদি সক্রিয় থাকতো, এই যে যারা আজকে লুটপাট চালাচ্ছে, আমরা তো কেউ এটা মনে করি না যে এই লুটপাট গ্রামের মানুষেরা তাকে লুটপাট চালানোর জন্য বলেছে। হ্যাঁ, কিছু লুটপাটের অংশীদার তারা তৈরি করেছে, কিন্তু বেশিরভাগ মানুষ তারা তো লুটপাট চায় না। তাহলে গ্রাম সংসদ যদি সক্রিয় থাকতো, তাহলে পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের যে মেম্বার, বিজেপির যে মেম্বার বা যে প্রধান যে লুটপাট চালাচ্ছে, যদি গ্রাম সংসদের মিটিং নিয়মিত হতো, তাহলে তো সে তো প্রতিবাদের মুখে পড়তো, প্রতিরোধের মুখে পড়তো। ফলে বামফ্রন্টের সময় বামফ্রন্ট গ্রাম সংসদ তৈরি করেছিল, কারণ বামফ্রন্টের দৃষ্টিভঙ্গি ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং পঞ্চায়েত হবে মানুষের পঞ্চায়েত, গরিব মানুষের পঞ্চায়েত, সাধারণ মানুষের পঞ্চায়েত, খেটে খাওয়ার পঞ্চায়েত। আর এদের পঞ্চায়েত হলো লুটে খাওয়াদের পঞ্চায়েত। সেই জন্য ঠিক এটা রিভার্স, ঠিক যেমন পশ্চিমবঙ্গে ভূমি সংস্কারের উল্টো একটা ধারা আজকে তৈরি করবার চেষ্টা করছে, যেমন পঞ্চায়েতকে আমরা বিকেন্দ্রীভূত ক্ষমতা যা তৈরি হয়েছিল মানুষের কাছে ফেরানো, এটা যেমন বিকল্প, গ্রাম সংসদকে সক্রিয় করা, সচল করা, এটা যেমন এই বিকল্পের একটা কার্যকরী দিক, তার সঙ্গে সঙ্গে বাম ফ্রন্টের সময়ে এই যে একসঙ্গে দুটো কথা উচ্চারিত হয়, যে পঞ্চায়েত এবং ভূমি সংস্কার। যদি ভূমি সংস্কার না হতো, জনগণের পঞ্চায়েত তৈরি হতো না। আর যদি জনগণের পঞ্চায়েত তৈরি না হতো, তাহলে ভূমি সংস্কারকেও রক্ষা করা যেত না। এখন দেখো, একসঙ্গে দুটো আক্রমণ, পঞ্চায়েতটা হয়ে গেছে লুটেরাদের, ঠিক একইভাবে গ্রামের যে গরিব মানুষ জমি পেয়েছিল তাদের কাছ থেকে কিন্তু এখন জমি কেড়ে নেওয়া হচ্ছে, ঠিক রিভার্স হচ্ছে, ভূমি সংস্কারের বিপরীত হচ্ছে। তাহলে এই পঞ্চায়েত নির্বাচনে আমাদের বিকল্প হলো এই, যে বাম ফ্রন্টের সময় ভূমি সংস্কারের যে সাফল্য যে মানুষদের কাছে পৌঁছেছিল, আজকে জমি হাঙররা যে লুট করছে তার বিরুদ্ধে পঞ্চায়েত গরিব মানুষের পাশে দাঁড়াবে, জমি হাঙরদের বিরুদ্ধে দাঁড়াবে। এই সময়ের মধ্যে যে 100 দিনের কাজ আমরা কি দেখতে পাচ্ছি, এই সময়ের মধ্যে ব্যাপক লুটপাট হয়েছে। ওদিকে বিজেপি 100 দিনের কাজের প্রকল্প বন্ধ করে দিল, কেন? এখানে নাকি দুর্নীতি হচ্ছে। মানে তুমি গাছের গোড়ার শিকড়টা কেটে দিয়ে তুমি বলছো গাছের তুমি পাতাতে তুমি জল দেবে, কেন? যে আইনের বলে 100 দিনের কাজ চলে, সেই আইনে আছে যে হ্যাঁ, দুর্নীতি হলে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিতে পারে, বরাদ্দ বন্ধ করতে পারে, কিন্তু ওইটাই একমাত্র, ওটা দাঁড়ি নয়, ওটা কমা, তারপরে আছে ব্যবস্থা নিতে পারে। তুমি দেখাও তো, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের ডিএম, প্রত্যেকটা রাজ্যের আইপিএস অফিসাররা তারা হলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, তারা রাজ্য সরকারের অধীনস্থ নয়। তাহলে 100 দিনের প্রকল্প কেন্দ্র সরকারের টাকায় চলে। তাহলে এই সময়ের মধ্যে পশ্চিমবাংলায় দুর্নীতি হয়েছে, হ্যাঁ দুর্নীতি হয়েছে। তাহলে দুর্নীতি হয়েছে বলে তুমি কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিলে, প্রকল্প বন্ধ করে দিলে। তাহলে এই সময়ের মধ্যে যারা দুর্নীতি করলো, একটা জেলা পরিষদের সভাধিপতি যার বিরুদ্ধে এফআইআর হয়েছে, একটা পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে এফআইআর হয়েছে, একটা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এফআইআর হয়েছে, একটা ডিএম কিংবা অন্য আইপিএস অফিসারদের বিরুদ্ধে এফআইআর হয়েছে যে আমি টাকা দিয়েছি, টাকার দুর্নীতি হয়েছে। আসলে এরা সব মিলিজুলি। ফলে আমাদের বিকল্প হলো এই, যে দুর্নীতিমুক্ত স্বচ্ছ জনগণের একটা পঞ্চায়েত তৈরি করা হবে, যে পঞ্চায়েতের মধ্য দিয়ে বন্ধ হয়ে থাকা 100 দিনের প্রকল্প আবার চালু করা হবে, সেই প্রকল্পকে যাতে 200 দিন করা যায়, ন্যূনতম মজুরি যাতে 600 টাকা করা যায়, এবং যারা জব কার্ড হোল্ডার তারা যাতে কাজ পায়। অর্থাৎ আমি কথাকে শেষ করতে চাই যে জনগণের পঞ্চায়েত, জমিকে, জমির উপর, জমি জঙ্গল
জলের উপর মানুষের অধিকার তাকে প্রতিষ্ঠা করা, এবং তার সঙ্গে সঙ্গে গ্রামীণ যে কর্মসংস্থানের জায়গা, এবং আজকে গ্রামীণ কর্মসংস্থানের কি ভয়ঙ্কর পরিস্থিতি, গ্রাম শহর সর্বত্র কি ভয়ঙ্কর পরিস্থিতি আমরা সবাই জানি, আজকে আমাদের সাবজেক্ট নয়। ফলে এই 100 দিনের কাজটা গ্রামের গরিব মানুষের কাছে একটা আয়ের একটা জায়গা ছিল, সেটা ভয়ঙ্করভাবে বন্ধ হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে এই যে ধরো আমাদের গ্রামীণ বিভিন্ন সম্পদকে জড়ো করে বিভিন্ন যেমন ধরো আমাদের কি বলবো, কেরালার ব্যাপক অগ্রগতি আছে, পরিবেশ আমাদের পশ্চিমবঙ্গের তো ব্যাপক, তাহলে পঞ্চায়েতকে ব্যবহার করে আমরা সেখানে ট্যুরিজম এবং সেখানে খানিকটা এমপ্লয়মেন্ট, আজকে গ্রামের মানুষেরও রুচির এবং জীবনমানের পরিবর্তন ঘটছে। তাহলে সেখানে গ্রামের বেকার যুবককে কিছু টেকনিক্যাল ট্রেনিং দিয়ে সেখানে একটা এক ধরনের সার্ভিস সেন্টার আমরা করে দিতে পারি। এরকম অনেক কথা আছে। এই যে বনসৃজন, 78 সালের পঞ্চায়েত তৈরি হওয়ার পর সামাজিক বনসৃজন হয়েছিল। একটা দুর্নীতির কথা আসছে না, চাকরি বাকরির দুর্নীতির কথা আসছে, 100 দিনের দুর্নীতি আসছে, কি বলে আবাস যোজনার দুর্নীতি আসছে, কিন্তু এই 10-12 বছরে বামফ্রন্টের পঞ্চায়েতের সময় লাগানো যে বড় বড় যে গাছ, এই যে আমরা যেখানে বসে কথা বলছি যে গ্রামে, তাকিয়ে দেখো ওই যে সামনের রাস্তা দিয়ে দেখবে একটা গাছ আর নেই, অথচ 3-4 বছর আগেও গাছ, যে বিপুল পরিমাণ গাছ কেটে চুরি করে বিক্রি করে কত কোটি কোটি টাকার সে লুট করেছে। ফলে অর্থাৎ পঞ্চায়েত মানে তো সে তো একটা সরকার নয়, পঞ্চায়েত মানে গ্রামের সরকার। বামফ্রন্টের সময় বামফ্রন্ট সরকার সেই সময়কার পঞ্চায়েত, আর কেন্দ্রে আছে বিজেপির মতো লুটেরা সরকার, রাজ্যে আছে তৃণমূলের মতো লুটেরা সরকার। সেইখানে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ তার সীমাবদ্ধতা অনেক বেশি, কিন্তু আমরা এই সীমাবদ্ধতা নিয়েও পঞ্চায়েতকে মানুষের কাছে ফেরানো, জমির উপর, ফসলের উপর, মজুরির উপর মানুষের অধিকারকে রক্ষা করা, 100 দিনের কাজ সহ বিভিন্ন কর্মসংস্থানের ক্ষেত্রগুলো তৈরি করা, গ্রামীণ বনসৃজন, গ্রামীণ স্বাস্থ্য, গ্রামীণ শিক্ষা। স্কুল কলেজ এখন উঠে গেছে কার্যত, গরিব ঘরের ছেলেমেয়েরা আগামী দিন আর পড়তে পারবে না। দিল্লির শিক্ষানীতিকে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বেপরোয়াভাবে নীরবে লাগু করছে। এসএসকে, এমএসকে পঞ্চায়েত চালাতে পারে, পঞ্চায়েত বিকল্প শিক্ষা স্বাস্থ্য করতে পারে। আমি আর কথা বাড়াচ্ছি না, মোদ্দা কথাটা হলো সীমাবদ্ধতার মাঝে দাঁড়িয়েও আজকের পঞ্চায়েত লুটেরাদের পাশে, সেই লুটেরাদের পাশের পঞ্চায়েতকে তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে খেটে খা মানুষের পাশে আমরা নিয়ে যাব। আর এই পঞ্চায়েতের বিকল্প কি আমরা দেব, সেই সবটা নির্ভর করবে নিচের তলার শ্রমজীবী মানুষকে এক জায়গায় জড়ো করে তার লড়াইয়ের মেজাজটাকে আমরা কোন জায়গায় তুলতে পারলাম। আমরা ভীষণভাবে আশাবাদী যে মানুষ ঘুরে দাঁড়াচ্ছেন, মানুষ শত্রু মিত্র চিনতে পেরেছেন, তাই জন্য এত গরিব মানুষ এই নির্বাচনে লাল ঝান্ডাকে সামনে রেখে লড়ছে। ফলে আগামী দিনে তৃণমূল, বিজেপি এই উভয় শক্তিকে হারিয়ে সব ধরনের বিভাজনের রাজনীতি তাকে পরাস্ত করে গণতন্ত্রের উপর যে আক্রমণ হচ্ছে তাকে, গণতন্ত্রকে আবার ফিরিয়ে এনে যে দুর্নীতি রাজ চলছে তার বিরুদ্ধে, যে দুষ্কৃতি রাজ চলছে তার বিরুদ্ধে মানুষের বাংলা, মানুষের পশ্চিম বাংলা তৈরির জন্য আমরা সামনের দিকে এগোতে পারব। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে, প্রাণ জাগছে, 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 নতুন সকাল আসবেই, আমরা অঙ্গীকারবদ্ধ। আজ এ পর্যন্তই, আবার পরে ফেরত আসবো। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।